ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য $৩২ কোটি। বাংলাদেশি টাকা এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩,৮২৪ কোটি টাকারও বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইও তার সম্পদ রয়েছে। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে ২০২০ সালের মধ্যে অন্তত ৫৪টি সম্পদের মালিক হন। যুক্তরাষ্ট্রে তার সম্পত্তি আছে, সেখানে তিনি ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন, এর মধ্যে ৫টি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং 4টি নিউ জার্সিতে। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান দেশের বাইরে এত পরিমাণ সম্পদ তার নির্বাচনী হলফনামা ও ট্যাক্স ফাইলে গোপন করেছেন। আল জাজিরা অনুসন্ধান বলছে, লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক ডিবিএস থেকে ঋণ নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছের ও বিশ্বস্ত। তিনি ২০১৪ সালে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন। ২০১৯ সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন। শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকে সাইফুজ্জামান চৌধুরীকে অনুসরণ করছিল আল জাজিরার অনুসন্ধানী দল। ফরিদপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পল্টন থানায় হত্যা মামলা রয়েছে। গ্রেফতারের পর জাফরুল্লাহকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর তিনি অসুস্থ বোধ করায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ। পরে ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর ৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সবশেষ ২০২৪ সালের নির্বাচনে নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমান এই আদেশ দেন। সকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে এই মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। গত ১৩ সেপ্টেম্বর নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় এই মামলা করেন। গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাদের একাধিকবার রিমান্ডেও নেওয়া হয়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ২১৬ জনকে আসামি করে সাভারের আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাসেল গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে মামলাটি দায়ের করেন তার মামাতো ভাই সাহেব আলী। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারপিট ও গুলিবর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। নিহত রাসেল গাজী ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার গাজীর চট মধ্যপাড়া গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে। গত ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। ওই দিন বেলা ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান রাসেল গাজী। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। গণপিটুনিতে নিহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পায় কয়েক শিক্ষার্থী। এ সময় বিক্ষুব্ধ কয়েক শিক্ষার্থী তাকে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেয়। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। গুরুতর আহত শামীমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করার পর রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ও শামীমের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শামীম মোল্লা আশুলিয়ার কাঠকড়া মোল্লাবাড়ির ইয়াজউদ্দিন মোল্লার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে।
পেশায় ওয়ার্ড বয়, জড়িত শ্রমিক লীগের রাজনীতিতে। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের ছত্রছায়ায় হয়ে উঠেছিলেন হাসপাতাল সম্রাট। রংপুর মেডিকেলের 4র্থ শ্রেণীর কর্মচারী নেতা আশিকুর রহমান নয়ন 12 বছর আধিপত্য বিস্তার করে সম্পদের পাহাড় গড়েছে সে। চিকিৎসা ব্যবস্থা থেকে টেন্ডারবাজি প্রতিটি দপ্তর ছিল তার দখলে। রংপুর মেডিকেল নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ থাকছে দ্বিতীয় পর্ব। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী নেতা আশিকুর রহমান নয়ন দাপট দেখিয়ে হয়েছে হাসপাতালের গডফাদার। 2012 সালে অফিস সহায়ক পদে যোগ দিয়ে স্থানীয় নেতাদের মদদে নয়ন হয়ে ওঠে বেপরোয়া। তার ইশারা ছাড়া নড়ত না কোনো ফাইল। কর্মকর্তা থেকে শুরু করে নার্স, চিকিৎসক, কর্মচারীরা ছিলেন জিম্মি। এখানে যেগুলো দোকান বসাইতো সেই দোকানগুলোর মোট কথা পার মান্থ 500-1000 টাকা করে টাকা নিত এবং তার ভয়ে কোনো কেউ কথা বলতে পারতো না। কর্মচারী থেকে শুরু করে আশেপাশের লোক থেকে শুরু করে কেউ কথা বলতে পারতো না। 2018 সালে 4র্থ শ্রেণীর কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক পদ পেয়ে শক্তভাবে গড়ে তোলে সাম্রাজ্য। নয়ন বাহিনীর নাম ছড়িয়ে পড়ে নগর জুড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিলন হত্যা মামলায় আসামি হলে গা ঢাকা দেয় নয়ন, কিন্তু বহাল তবিয়তে আছে তার সহযোগীরা। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, যেহেতু ওটা হিসাব শাখা এটাকে সম্পূর্ণ আলাদা, যেটার সাথে আমার প্রশাসন শাখার কোনো সম্পর্ক নাই। মিডিয়ার সামনে বা এইভাবে বলার আমার কোনো এখতিয়ার নাই। এটা দিতে গেলে আমার পরিচালক মহোদয়ের পারমিশন লাগে। আমি অনেক ছোট চাকরি করি। এটা যদি আপনি কারো কাছে শুনে থাকেন, এক পক্ষে শুনে কোনো জাজ করতে হয় না। সামান্য কথায় আমাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে উইথাউট কোনো সমস্যা। আমি নিজেও জানি না কেন আমি ট্রান্সফার হয়েছি, অথচ আমি কাজ করে গেছি। আমি এখনও কাজ করছি। এখনও যদি নন বাহিনী এসে আমাকে কোনো ট্রাফে ফেলে ট্রান্সফার করে দেয়, আমি ব্যাগ নেবো, চলে যাবো, প্রশ্নও করবো না কেন। আমার সরকারি চাকরি ট্রান্সফার দিলে আমাকে যেতে হবে, কারণ আমাদের এই ছোটো কর্মচারীদের যাওয়ার জায়গা নেই ভাই। মেডিকেল ক্যাম্পাসের দোকান ভাড়া, সাইকেল গ্যারেজ, ক্যান্টিন, অ্যাম্বুলেন্স আর ওষুধ কোম্পানি সহ বিভিন্ন ক্লিনিকের স্যাম্পল কালেক্টরদের জিম্মি করে মাসোহারা নিত নয়ন ও তার বাহিনী। গাড়ি বাড়ি সহ নয়নের রয়েছে প্রায় 15 কোটি টাকার সম্পদ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।